প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 269 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে বান্দ্রা মুম্বাই থেকে আবুল হোসেন, আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে মেদিনীপুর থেকে হেমচন্দ্র ঘড়াই। দুটোই খুব অদ্ভুত ঘটনা, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম ঘটনাটা একটা বলতে পারো প্রেম কাহিনীকে নিয়ে, সেটা আস্তে আস্তে কেমন ভাবে একটা ভৌতিক ঘটনায় রূপান্তরিত হয় সেটাই তোমরা বুঝতে পারবে। আর দ্বিতীয় ঘটনা যেটা আমাদের হেমচন্দ্র পাঠিয়েছে সেটাও ভারী অদ্ভুত। তিন বন্ধু সোহম, হরি আর দুলাল মেদিনীপুরে গিয়েছিল একটা কাজে। কাজটা কি একটু বলে রাখি, এই তিন বন্ধুর মধ্যে সোহম মেদিনীপুরে একটা সস্তায় জমি পেয়েছিল। সেই জমিটা কেনার জন্যই তাদের যাওয়া, আর তারপর সেখানে তাদের সাথে কি অভিজ্ঞতা হয় সেটাই তোমাদেরকে জানাবো। আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ, তার মধ্যেও তোমাদেরকে আজকে ঘটনা শোনাবো, কেননা আমি জানি যে তোমরা আমার ঘটনা শোনার জন্য অপেক্ষা করে থাকো। তাই কোনো রকম কামাইয়ের ব্যাপার নেই। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 269 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। হ্যালো রাজদা, আমার নাম আবুল। আজ তোমাকে আমার কলেজ জীবনের এক স্মরণীয় ঘটনা লিখে জানাচ্ছি। ঘটনাটি কিছুটা প্রেম ভালোবাসার হলেও এই ঘটনা কেমনভাবে একটা বেদনাদায়ক ঘটনায় রূপান্তরিত হয় সেটাই তোমরা বুঝতে পারবে। ঐতিহাসিক হাজারদুয়ারি কবরস্থানে কেমনভাবে আমার এক মেয়ের সাথে পরিচয় হয়েছিল সেটাই এখানে বলবো। সেই মেয়েটির নাম জানিয়ে রাখছি দোলা। আমার জীবন এক প্রকার দুলিয়ে দিয়ে চলে গিয়েছিল এই মেয়েটি। এবার ঘটনায় আসছি। আমি তখন কলেজে পড়ি। কয়েকজন বন্ধুর পরামর্শ নিয়ে মুর্শিদাবাদে হাজারদুয়ারি বেড়াতে গিয়েছিলাম। আমরা হাজারদুয়ারির মধ্যে ঘোরাফেরা করছি। কিছুটা ঘোরাফেরা করার পর আমরা পৌঁছালাম মীর জাফরের কবরের সামনে। তারপরে গেলাম মুর্শিদ কুলি খায়ের যিনি মেয়ে ছিলেন আজিমুন্নেসা বেগম, তার কবরের কাছে। আজিমুন্নেসার কলঙ্কের কথা হয়তো সবারই জানা। কথিত আছে তিনি নাকি প্রতিদিন একটা শিশুর হত্যা করে তার কলিজা খেতেন। সেই কবরের ওপরে দেখি একটি 18-19 বছরের মেয়ে সে কবরের ওপর বসে রয়েছে আর খাতায় কি যেন লিখছে। আমি আর আমার বন্ধু রবি তার পাশ দিয়ে যেতে যেতে মেয়েটার ওপর একটু দৃষ্টি দিয়ে দেখতেই দেখি মেয়েটা খুব একটা সুন্দরী না হলেও তার মোটা ঠোঁট আর সেই ছোট্ট মুখখানিতে হাসি ভরা। তার সবচেয়ে আকর্ষণীয় তার কপালের সোনালি টিপ। না চাইতেও বারবার চোখ চলে যাচ্ছিল। মেয়েটার সঙ্গে চোখাচোখি হতেই ও জিজ্ঞাসা করল, আচ্ছা এইটা কি আজিমুন্নেসা বেগমের কবর? এমন করে কথাটা বলল যেন ও আমার কতদিনের চেনা। আমি বললাম হ্যাঁ। ও তখন অবাক দৃষ্টিতে কবরের উপর চেয়ে থাকলো। হঠাৎ এই সময় একটা বিদ্যুতের চমক আমাদেরকে একেবারে চমকিয়ে দিল। সকাল থেকেই আকাশের মুখ ভার। হঠাৎ করেই ঝরঝর করে বৃষ্টি শুরু হয়। আমরা দৌড়ে একটা গাছের নিচে আশ্রয় নিলাম, কিন্তু পেছনে ঘুরে দেখি সেই মেয়েটি বৃষ্টিতে ভিজতে লাগলো। প্রায় 20 মিনিট পর আমরা নবাবের অস্ত্রাগারের সামনে দাঁড়িয়ে আছি। কাঁচের ফ্রেমে বন্ধ আলমারিতে নবাবের ভোজালি, বল্লম, পিস্তল, ছোড়া, দেশি বন্দুক এইসব দেখছি। পাশেই দেখি এক ইংরেজ দাঁড়িয়ে আমাদের দিকে দেখছে। তাকে দেখা মাত্রই আমার সব রাগ যেন তার ওপর গিয়ে পড়ল। মনে হচ্ছে এই লর্ড ক্লাইভ। আমি এক্ষুনি ওই ভোজালি দিয়ে তার পুরো দেহ ছিন্ন ভিন্ন করে দেব। তার অপবিত্র রক্তে হাজারদুয়ারি পবিত্র হয়ে যাক। গঙ্গার পবিত্র জলে তা ধুয়ে ফেলব। আমি ইতিহাসের পাতার মধ্যে কয়েক মুহূর্তের জন্যে ডুবে গিয়েছিলাম। এমন সময় সুন্দর একটা মিঠে আওয়াজে আমার সম্বিত ফিরল। আমার কানে এলো, আপনারা এখানে? আমি সেই কণ্ঠস্বরের দিকে তাকিয়ে দেখি ওই মেয়েটা। কিন্তু কি আশ্চর্য, ও তো এতক্ষণ বৃষ্টিতে ভিজল, কিন্তু ওর সেই সাদা সালোয়ার কামিজ, সোনালি ওড়না সবই তো শুকনো। তাহলে কি আমাদের মতো ও কোথাও আশ্রয় নিয়েছিল? এমনকি ওর কোকড়ানো চুলগুলো এলোমেলো ভাবে মুখের ওপর এসে পড়েছে।
আর হালকা বাতাসে সেই চুলগুলো উড়ছে, আর কতই না মোহময়ী লাগছে তাকে। আমি দেখি পাশে আমার বন্ধু রবি নেই, আর ওই ইংরেজ সাহেবটি আমার দিকে মুচকি হেসে চলে গেল। আমি যেন ধীরে ধীরে ওর প্রতি আসক্ত হয়ে পড়ছিলাম। ও তখন বলল, চলুন না, ওই দিকটা নবাবের সাজঘর আছে, একটু দেখে আসি। আমরা একটা আয়নার সামনে দাঁড়ালাম। এই আয়নার কথা আগে শুনেছিলাম, যেটায় নাকি নিজের ছবি দেখা যায় না, কিন্তু পাশে থাকা মানুষকে দেখা যায়। কিন্তু কি আশ্চর্য, ও আমাকে দেখতে পাচ্ছে, কিন্তু আমি ওই মেয়েটিকে দেখতে পাচ্ছি না। পাশে আরো অনেক লোক একে অপরকে এইভাবে দেখছে। আমি একটু চিন্তিত হলাম, কি ব্যাপার। এই সময় রবির আওয়াজ। রবি বলল, আরে শোন না রে, বাকি সব তো বলছে সবাই বাড়ি চলে যাবে এই 4:30 ট্রেনে। আমি বললাম, ওরা চলে যাক, আমরা আগামী পরশু যাব। মানে তুই আর আমি যাচ্ছি না, বুঝলি। আমরা আজ আমার পিসির বাড়িতে থাকবো। পিসির বাড়ি জানিস তো, গোড়া বাজারে। তারপর আমরা চলে গেলাম বাগানের দিকে। হাতে অনেকটাই সময় আছে, কিন্তু মেয়েটা কোথায় গেল? কোথাও নেই। রবি আমার মনের ভাব বুঝতে পেরে বলল, কাকে খুঁজছিস বলতো? কাউকে পেলি নাকি? ওর নাম কি? বাড়ি কোথায়? আমি বললাম, কিছুই জানি না। রবি আমাকে বলল, বোকা কোথাকার, এখনো পরিচয় হয়নি। বলতে বলতে আমরা গোলাপ বাগানে পৌঁছালাম। আহা, কি সুন্দর! পরন্ত বিকেলে সোনালি রৌদ্র যেন চারিদিক মোহময়ী করে রেখেছে। আর এমন সময় দেখি বাগানের একটা কোণে সেই মেয়েটি দাঁড়িয়ে হাসছে। কি আশ্চর্য, ও এখানে! আমি ওর কাছে যেতেই ও আমাকে বলল, কি সুন্দর, তাই না? আমি বললাম, হ্যাঁ, তবে তুমি কোথায় ছিলে এতক্ষণ? ও কিছুই বলল না। মেয়েটি দাঁড়িয়েছিল একটা গাছের আড়ালে। রবি আমাকে দূর থেকে চোখ টিপে ইশারায় জানালো, ভালোভাবে পরিচয় কর। রবি এও জানালো যে ও সেই মেয়েটিকে দেখতে পাচ্ছে না, আসলে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। তো রবি আমাকে বলল, ওই দেখ, পার্কের ওই পাশটায় মাঠের ওপর একজন গণধ ঠাকুর বসে আছে। আমি আবার একটু ভাগ্যটা দেখে আসি। রবি চলে গেল। আমি ওই মেয়েটিকে বললাম, তোমার নাম কি? কোথায় থাকো? মেয়েটি বলল, আমার বাড়ি জামশেদপুরে, মোহনপুর এলাকায়। এই লালগোলায় আমার মাসির বাড়ি, এখানেই এসেছি হাজার দুয়ারি দেখব বলে। তারপর মেয়েটি বলল, আচ্ছা, আপনার নাম কি? আমি জানাই, আমার নাম মিলন, ওটা আমার ডাক নাম। সেই মেয়েটি আমাকে বলল, ওর নাম দোলা। আমি মেয়েটিকে বললাম, ভারী মিষ্টি নাম। বলতে বলতে আমরা গণধ ঠাকুরের পাশে গিয়ে দাঁড়ালাম রবির খোঁজে। রবি সেখানে নেই। গণধ ঠাকুর আমাকে দেখে আপন মনেই বলে উঠল, নিচে স্বপ্নের পেছনে তাড়া করে বেড়াচ্ছিস? ও তো চলন্ত হাওয়া, সবকিছু দুলিয়ে দিয়ে তছনছ করে চলে যাবে। আমি মনে মনে ভাবলাম, পাগল নাকি। দোলা এই সময় বলে উঠল, আজ সন্ধে হয়ে গেল, কাল এসো, এই জায়গাটা পুরোটা দেখব। এই বলে সে নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই রবির আবির্ভাব হলো। আমি রবিকে বললাম, কোথায় চলে যাস? ওই মেয়েটির নাম দোলা, তোর সঙ্গে তো আলাপই করাতে পারলাম না। চল এবার পিসির বাড়ি যাই, পিসি খুব খুশি হবে। আমরা পিসির বাড়ি গিয়ে রাতে খাওয়া দাওয়া করে দুজনেই শুয়ে পড়েছি। সারাদিনের ক্লান্তি, তাই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না। স্বপ্নে দেখি দোলা আমাকে ডাকছে আর বলছে, চলো ওই বাড়ি পলাশী রামবাগানে যাই, এই গঙ্গার বুকে নৌকা পার হয়ে। আমি দেখি আমি ও দোলা দুজনে নৌকায় বসে। দোলা আমার হাত দুখানি শক্ত করে ধরে আছে আর বলছে, আমার ভয় লাগছে, নৌকাটা ভীষণ দুলছে, ডুবে যাবে। আর ঠিক এমন সময় পাশে একটা বড় স্টিমার চলে যেতেই নৌকাটা সত্যিই দুলে উঠল। ছোট্ট নৌকা টলমল করতে লাগলো। নৌকা একদিকে কাত হয়ে গেছে, দোলা নদীতে পড়ে যাচ্ছে। আমি ওর হাত ধরে প্রাণপণে টানছি। হঠাৎ এক ধাক্কায় আমার ঘুমটা ভেঙে যায়। রবি আমাকে ডাকছে, আমাকে জাগিয়ে বলছে, ভাই ওঠ ওঠ, বাইরে চোর পড়েছে। রাস্তায় লোকেদের চেঁচামেচি শুনতে পাচ্ছিস? দরজা খুলে বাইরে এসে দেখি কিছু লোক রাস্তায় ছুটে যাচ্ছে আর বলছে, আমাদের বাড়ির দিক থেকেই নাকি একটা সাদা সালোয়ার পরা মেয়ে পালিয়ে গেল অন্য পাশে। এই বলে তারা ছুটতে লাগলো। আমি আর রবি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে আমি আর রবি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। রবি বলল,
চল মোহন সিনেমা হলে একটা অ্যাকশন ইংলিশ ছবি লাগিয়েছে, চল দেখে আসি, পরে না হয় হাজারদুয়ারি যাব। আমি রাজি না হওয়াতে রবি একাই চলে গেল সিনেমা দেখতে। আমি ওকে একটু আশ্বস্ত করার জন্য বললাম, তুই যা, আমি হাজারদুয়ারি দেখে তারপর তোর সাথে মিলিত হচ্ছি। আমি গোলাপ বাগানে গিয়ে দেখি দোলা একটা বেদির ওপর বসে আছে আর পাশের কবরস্থানের দিকে চেয়ে রয়েছে। আমাকে দেখেও বলে উঠল, চলো না আজ আমরা নদীর ওই পারে যাই, পলাশীর আমবাগানে, যেখানে নবাবের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল। এই কথা শোনা মাত্রই আমার রাতের স্বপ্নের কথা মনে পড়ে গেল। আমি রাজি হলাম না, বললাম নৌকায় আমার ভয় লাগে। এই বলে আমরা পাশের একটা হোটেলে গেলাম। কিছুক্ষণ বসার পর আমি দোলাকে বললাম, দোলা, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, বিয়ে করতে চাই। যদি তুমি রাজি থাকো তাহলে তোমার বাড়িতে গিয়ে তোমার মা বাবার সাথে কথা বলবো। দোলা বলল, তুমি যাবে আমাদের বাড়িতে? তুমি যাবে? আমার বাবা নেই, আমার মাই সব। আমি ওকে বললাম অবশ্যই যাব। দোলা কিছুই খেলো না। তারপর আমরা হোটেল থেকে বেরিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করে বাড়ি চলে আসলাম। তারপর কলকাতায় ফিরে আসি। কর্মসূত্রে তখনও আমি কলকাতা থেকে মুম্বাই পাড়ি দিইনি। বাড়িতে ফিরে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলাম। মাসখানেক এইভাবেই কেটে গেল। তারপর হঠাৎ একদিন মনে পড়ল দোলাদের বাড়িতে যেতে হবে। টাটা কোম্পানিতে একটা ইন্টারভিউ দিতে যাব, এইসব বলে বাড়ি থেকে জামশেদপুরের উদ্দেশ্যে রওনা হলাম। ঠিকানা আমি দোলার থেকে নিয়েই নিয়েছিলাম। মোহনপুরে পৌঁছাতে আমার খুব একটা অসুবিধে হলো না। সেখানে পৌঁছে দোলার খোঁজ করলাম। দোলার মা বাড়ি থেকে বেরিয়ে এসে জানালেন, কাকে খুঁজছো বাবা? আমি বললাম, মাসিমা, আপনার মেয়ে দোলা, ও বাড়িতে আছে। দোলার মা জানালেন, দোলা? এ কি বলছো বাবা? দোলা তো 2 বছর আগে মুর্শিদাবাদে মাসির বাড়িতে বেড়াতে গিয়ে গঙ্গায় নৌকা ডুবিতে মারা গেছে। আমার কানে যেন কথাটা গেলই না। কি বলতে চান উনি? দোলা মারা গেছে? এ কি করে সম্ভব? আমি দোলার মাকে বললাম, কি বলছেন আপনি? দোলার মা তখন আমাকে তাদের ঘরের ভেতরে নিয়ে গেলেন আর আমি দেখলাম সত্যি দেওয়ালে দোলার একটা ছবি টাঙানো রয়েছে আর সেই ছবিতে রজনীগন্ধার মালা পরানো। দোলা নেই, দোলা মারা গেছে। তবে মাসখানেক আগে যে দেখলাম তাকে, সে কি তাহলে? আমি কেঁদে ফেললাম। দোলার মা আমার অবস্থা দেখে বললেন, তুমি ঠিকই দেখেছ বাবা, দোলা ইহজগৎ ছেড়ে পরলোকে যায়নি, এখানেই থেকে গেছে আর এই বাড়িতেই আছে। সে প্রতিদিন রাতে আমার সঙ্গে স্বপ্নে কথা বলে। ও তোমার কথাও বলেছে আমাকে। তোমার নাম মিলন, তাই না বাবা? আমার মাথায় যেন বাজ পড়ে। আমি এই ভদ্র মহিলাকে তো নিজের নাম জানাইনি, তাহলে উনি আমার নাম জানলেন কি করে? দোলার মা আমাকে জানালেন যে দোলা নাকি তাকে স্বপ্নের মধ্যে বলেছে আমার সঙ্গে দোলার মিলন ওই গঙ্গার বুকেই হবে, আমরা নৌকা বিহার করব। সেই সময় দোলায়েও বলেছে যে আমরা একসাথে সেই আমবাগানে কত ছবিই না তুলব। কিন্তু মিলন, তুমি তো নৌকায় চড়তে ভয় পাও, তাই না? আমার মুখ দিয়ে যেন কোনো কথাই বের হলো না। আমি ওর মাকে বললাম, মাসিমা, দোলা তো আপনার সাথে কথা বলে। দোলাকে বলবেন আমি কাল গঙ্গার ঘাটে দোলার জন্য অপেক্ষা করব। ঠিক এই সময় পাশের ঘরে একটা ঝনঝন শব্দে চারিদিক কেঁপে উঠল। তাড়াতাড়ি দোলার মা আর আমি সেই ঘরে গিয়ে দেখলাম দোলার ফ্রেমে বাঁধানো ছবিটা মেঝেতে পড়ে চুরমার হয়ে গেছে। দোলার মা আমাকে বলল, দোলা নাকি ঘরে ঢুকেছে। আমি মনে মনে ভাবতে লাগলাম, এ কি করে সম্ভব? আমি কাঁচের টুকরোগুলো তুলতে লাগলাম, কিন্তু কি আশ্চর্য, দেখলাম একটা কাঁচে আমার আঙুল কখন কেটে গেছে আর রক্ত ঝরছে আমি কিছু অনুভবই করতে পারলাম না। আর সেই রক্তের একটা ফোঁটা দোলার ছবির ওপর পড়ল। কি অদ্ভুত, রক্তটা পড়েছে ঠিক দোলার সিঁথির ওপরে। মনে হচ্ছে আমি এইমাত্র দোলাকে লাল সিঁদুর পরিয়ে নতুন বধূ বেশে তার মায়ের বাড়িতে রেখে আসলাম। দোলার মুখখানি হাসিতে ভরা। কি অপূর্ব, কি সুন্দর, কি মোহময়ী হাসি দোলার। সে আজকে আর দোলা নেই, সে আজকে আমার ঘরণী। দোলাকে বিদায় জানিয়ে আমি বাড়ি ফিরে এলাম। প্রতি রাতে আমি দোলাকে মনে করে বলতাম,
তুমি চলে গেলে তাতে কি, আমার স্বপ্ন মরেনি। তুমি রোজ আমার স্বপ্নে আসবে, আমরা আবার একসাথে ওই গোলাপ বাগানে মিলিত হব। পরজন্ম বলে যদি কিছু থাকে, আমি সেই জন্মে তোমার জন্য অপেক্ষা করব। দাদা, এই ছিল আমার ঘটনা। জানি ঘটনাটা একটু বড় হয়ে গেল। আশা করছি তুমি তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে তোমার সুমধুর কণ্ঠে আমাদের সকল শ্রোতাকে মোহিত করবে। তোমার কণ্ঠ আমাদের মন মানসে দোলা লাগিয়ে দেবে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা আমাদের আবুল হোসেন পাঠিয়েছে। এরকম ঘটনা কিন্তু আমার কাছে আগে আসেনি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর থ্যাংক ইউ জানাচ্ছি আবুলকে এত সুন্দর একটা ঘটনা পাঠাবার জন্যে। তোমরাও যদি এমন ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে একটা কথা বলার, যারা ভয়েস মেসেজে ঘটনা পাঠাবে তাদের রেকর্ডিং যেন একটু সাইলেন্ট জায়গায় হয়, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড যেন না আসে। সুন্দর রেকর্ডিং, সুন্দর ভয়েস থাকলে আমি সেই রেকর্ডিং সরাসরিও আমাদের চ্যানেলে শোনাতে পারি। আর শেষমেশ একটা কথাই বলবো, ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইউটিউব, ফেসবুক, যেখান থেকে হোক কপি করে নেওয়া বা তুলে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে হেমচন্দ্র ঘোড়াই। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 269 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এই ঘটনা আজ থেকে প্রায় 40 বছর আগের ঘটনা। 3 বন্ধু সোহম, হরি আর দুলাল একটা ছোট্ট কাজের জন্য মেদিনীপুরে একটা গ্রামে আসে। সেখানে তারা একটা কারখানা স্থাপন করতে চেয়েছিল, কেননা সোহম খুব স্বল্প মূল্যে একটা বড় জমি পেয়ে যায়, আর সেই এলাকায় শ্রমিকও সস্তায় পাওয়া যাবে। আসলে মেদিনীপুর পৌঁছাতে সেদিনকে অনেকটা সন্ধে হয়ে যাওয়ায় তারা সেই জমির লাগোয়া একটা ছোট্ট সরাইখানায় ওঠে। হোটেলটা ছিল খুবই সাধারণ, চারপাশে ধুলোময় পরিবেশ। সরাইখানাটায় ঢোকার পর দেখা গেল সেখানে কোনো কর্মচারী নেই, শুধু একজন বৃদ্ধ প্রহরী বসে আছে আর বিড়ি টানছে। তিনি মজা করে জিজ্ঞাসা করলেন, আপনারা কি এই হোটেলে থাকবেন? 3 জন সম্মতি দিলে তিনি জোরে হাসতে হাসতে ভেতরে চলে যান। ভেতর থেকে বেরিয়ে আসে একটা দীর্ঘ দাড়িওয়ালা লোক। এসে আমাদের হাতে একটা চাবি দিয়ে বলেন, আপনাদের রুম ওপরে, সিঁড়ি দিয়ে উঠে সোজা ডান দিকে 3 নম্বর ঘর। রাতের দিকে হরি জল আনতে বাইরে বের হলে বাইরে থেকে পায়ের ঘুঙুরের শব্দ শুনতে পায়। তার মনে হয় কেউ যেন দৌড়ে পালাচ্ছে। শব্দের উৎস অনুসরণ করতে গিয়ে হঠাৎ তার কাঁধে কেউ হাত রেখে বলে, কি কিছু শুনতে পেলে নাকি? হরি দেখে তার পেছনে সেই বৃদ্ধ প্রহরী দাঁড়িয়ে রয়েছে। সেই দিন রাতেই সোহম আর হরি ঘরে বসে তাস খেলছিল। দুলাল গেল বাইরের ব্যালকনিতে দাঁড়াতে। হঠাৎ সে দেখতে পেল সামনের জমিতে একটি লোক 2 জন মহিলাকে বেত্রাঘাত করছে। সে কোনো কিছু বলতে পারল না। কিছুক্ষণ পরেই সে দেখল সেই মহিলা দুটি যন্ত্রণায় মাটিতে পড়ে গেল। তারপর নিমেষের মধ্যেই তারা অদৃশ্য হয়ে যায়। দুলাল যে ব্যালকনিতে দাঁড়িয়েছিল ঠিক তার পাশের ব্যালকনি, যেটা প্রায় 5 হাত দূরে, সেখানে দুলাল দেখে একজন বৃদ্ধ লোককে দাঁড়িয়ে থাকতে। বৃদ্ধ লোকটি দুলালের দিকে তাকিয়ে হাসছে। সেই বৃদ্ধটি দুলালকে বলে, কি কিছু দেখলে নাকি? পরদিন জমির সাইটে সবাই মিলে গিয়ে জমিটা পছন্দ হয়ে যায় সোহমের। দাম টাম সব ঠিক হয়ে যায়, আর 2 সপ্তাহ পরে আসার একটা ডেট নির্ধারণ করা হয়, যে দিনে নাম ট্রান্সফার করা হবে। রাতে হোটেলে ফিরে তারা 3 জনেই বিশ্রাম নিচ্ছে। হঠাৎ করেই তারা 3 জনেই শুনতে পায় করিডোর দিয়ে কয়েকজন বাচ্চা দৌড়ে যাচ্ছে।
সোহম তাড়াতাড়ি দরজার সামনে গিয়ে দরজাটা খুলতে যায়, দেখে দরজা বাইরে থেকে কেউ লক করে দিয়েছে। সোহম তাড়াতাড়ি বারান্দায় গিয়ে নিচে চিৎকার করে রিসেপশনিস্টকে ডাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। সোহম এই সময় দেখে তার ঠিক পাশের বারান্দায় একটা বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছে। সোহম সেই ভদ্রলোককে কাছে ডাকায়। সে যখন কিছুটা কাছে আসে, সোহম দেখতে পায় তার গলার ওপরে একটা কালশিটের দাগ। সোহম সেই ভদ্রলোককে বলে, আপনি একটু বাইরে বেরিয়ে নিচে কাউকে বলবেন আমাদের দরজাটা একটু খুলে দিতে। আমাদের ঘরের দরজাটা বাইরে থেকে কেউ ভুল করে লক করে দিয়েছে। সেই ভদ্রলোক সোহমকে হাত দেখিয়ে ঘরের ভেতরে চলে যায়। তারপর কিছুক্ষণ পর ফিরে এসে সে সোহমকে বলে, তোমাদের দরজা খুলে দেওয়া হবে। এই সময় দরজায় শব্দ হওয়াতে সোহম তাড়াতাড়ি দরজার সামনে গিয়ে দেখে বাইরে থেকে কেউ তাদের রুমের দরজা খুলছে। তাড়াতাড়ি করে সে বারান্দায় সেই বৃদ্ধ লোকটিকে কৃতজ্ঞতা জানাতে আসলে সে দেখে সেখানে তো কেউ দাঁড়িয়ে নেই। দরজাটা খুলে দেয় সেই বৃদ্ধ প্রহরী। সোহম তাকে জিজ্ঞাসা করে, আপনাদের পাশের রুমে কে থাকে? ওই ভদ্রলোকের সঙ্গে একটু দেখা করতে হবে। বৃদ্ধ প্রহরী বলে, আজ অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ুন। রাতের বেলায় সোহম, রবি আর দুলাল তাদের বাড়ির আশেপাশে কারুর দৌরাত্মের আওয়াজ শুনতে পায়। কখনো কেউ কাঁদছে, কখনো করিডোর দিয়ে কেউ হাঁটছে। ভারী অদ্ভুত ব্যাপার। রাতের বেলায় সোহম কিছুটা কৌতূহলবশত আবার নিজের রুমের বারান্দায় গিয়ে দাঁড়াতে সে দেখে সেই বৃদ্ধ ভদ্রলোক পাশের বারান্দায় এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তারপর সোহম দেখে সেই সরাইখানার পাশের জমির ওপর অনেকগুলো নারী মূর্তি, কিছু ছোট ছোট বাচ্চা, কয়েকজন পুরুষ মূর্তিও বৃত্তাকারে হেঁটে এদিক থেকে ওদিক যাচ্ছে, আবার ওদিক থেকে ঘুরে সামনের দিকে চলে আসছে। সেই বৃদ্ধ ভদ্রলোক সোহমকে বলে, কি কিছু দেখলে? সোহম তখন সেই ভদ্রলোককে বলে, এরা কারা? সেই বৃদ্ধ ভদ্রলোক উত্তর দেয়, এরা হচ্ছে ওরা যাদের এই জমির নিচে পোতা আছে। নিজের ভালো যদি চাও তাহলে এই জমি কিনতে যেও না, মারা পড়বে, যেমন আমি পড়েছিলাম। সোহম ভয় অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। পরের দিন সকালবেলায় হরি আর দুলাল সোহমকে উদ্ধার করে বারান্দা থেকে। সোহমের সম্বিত ফিরতে হরি আর দুলালকে সমস্ত ঘটনা জানায়। আর তারপর তারা তিনজন নিচের সেই বৃদ্ধ প্রহরীকে জিজ্ঞাসা করে, এই পাশের জমি রাতের বেলায় কারা ঘুরে বেড়ায় সেই জমিতে? আর আমাদের পাশের ঘরের লোক, তিনি কে? সেই বৃদ্ধ প্রহরী বলে, আসলে এই জমিটা একটা কবরখানা ছিল। কবরখানার একাংশ এখন প্লট করে বিক্রি করে দেওয়া হচ্ছে। আপনাদের পাশের ঘরে কোনো বুকিং নেই, কেউ নেই ওই ঘরে। আমাদের এই হোটেল বহুদিন ধরে ভৌতিক আখ্যাপে এখানে এখন কেউ আসে না। এই জমি আগেও অনেকজন কিনতে চেয়েছিল। একজন বৃদ্ধ ভদ্রলোক এই জমি কিনতে এসেছিলেন বছর খানেক আগে হবে, আর ওই পাশের ঘরেই উঠেছিলেন। জমিটা প্রায় কিনেই নিয়েছিলেন তিনি। তবে একদিন হঠাৎ রাতের বেলায় তিনি ওই বারান্দা থেকে দড়ি ঝুলিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। কারণটা আজও আমাদের অজানা। ওই আত্মহত্যার ঘটনার পর আমাদের এই হোটেল 6 মাস বন্ধ থাকে। তারপর এই কদিন হয়েছে আমরা হোটেলটা আবার চালু করেছি, কিন্তু খদ্দের আসে না। সোহম, হরি আর দুলাল সেই সময় নিজেদের মধ্যে কথা বলে, তাই জন্যেই কি সেই ভদ্রলোকের গলায় কালশিটের দাগ ছিল? এক মুহূর্ত বিলম্ব না করে তারা 3 বন্ধু সেই হোটেল ছেড়ে বাড়ির দিকে রওনা দেয়। সেই জমি কেনার কথা সোহম তার মাথা থেকে এই ঘটনা ঘটার পর বার করে দিয়েছিল। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা, স্পাইন চিলিং একটা ঘটনা কিন্তু শুনে নিলাম। সত্যি আজকে দুটো ঘটনা যেমন শুনলাম, এরকম ঘটনা কিন্তু প্রেতপক্ষে আগে আসেনি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা সব থেকে বেশি ভালো লাগলো। সরাসরি চলে যাবো আজকের শাউট আউটের দিকে। কমেন্ট করেছে অজন্তা হোর, মিতালি প্রজাপতি, রিয়া 736 লিখেছে প্রথম ঘটনায় একটু বাড়তি ডিটেল অ্যাড করা হয়েছে।
কি ডিটেল সেটা তো বুঝতে পারলাম না। কমেন্ট করেছে রিয়া থান্দার, মোহাম্মদ মঞ্জু DRS গেমিং, সব্যসাচী চক্রবর্তী, স্বপ্না বাজল, লোপা মিনি ভ্লগ, অভি স্টুডিও, রুবি পাল, জয়া বণিক, একলা পথের পথিক রে ভাই, অক্ষয় রয়, তবসুম ইয়াসমিন, সুতপা নাগ লিখেছে সত্যি আজকের ঘটনাগুলো খুবই অদ্ভুত, ইউনিক, তবে এটাই প্রেতপক্ষের স্পেশালিটি। কমেন্ট করেছে বৌমণি সাথী দত্ত, পাপড়ি চক্রবর্তী লিখেছে রাতের খাবারের ব্যবস্থা করতে করতেই ঘটনা শুনছি, তাই কমেন্ট করতে দেরি হয়ে গেল রাজদা। ঋতুপর্ণা ভঞ্জ লিখেছে 3টে ঘটনাতে যোগসূত্র রয়েছে। সুদেশনা সিনহা রয় লিখেছে রিয়েলি স্ট্রেঞ্জ ঘটনা, একদম অন্যরকম ঘটনা শুনলাম। কমেন্ট করেছে চুমকি ঘোষ, নো ওয়ান, ঝুমা দাস, স্মৃতি রঞ্জন ঘোষ লিখেছে নাইস ভয়েস, আই এম ফ্রম কলকাতা। কমেন্ট করেছে শাহানুর ইসলাম, গীতা গোস্বামী, অন্তিম স্যাড মুভমেন্ট আর নুব লাভার গেমার্স। এই সব কটা কমেন্টই এসছে কালো পোশাকের লোকটা হাসপাতালের নার্সের পূর্বজন্মের স্বামীর এই জন্মের দেখা হওয়ার ঘটনা প্রেতপক্ষের 267 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। আর পরের সপ্তাহে যে ঘটনা আসবে 31শে ডিসেম্বর মঙ্গলবার, আমাদের এই বছরের লাস্ট এপিসোড। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।